নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি মাননীয়া লেখিকা মৌ রুইদাসের কলমে একটি রোমহর্ষক সাইকো থ্রিলার গল্প হতে চলেছে, যার নাম সাইলেন্ট ট্র্যাপ। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদেরকে হেডফোনে শোনার জন্য অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি হাইপ বাটনটা চাপুন আর লাইক করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। দেখুন, আমাকে মারবেন না। আমি কি করেছি আপনার? আমি তো আপনাকে চিনি না। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমি বাড়ি ফিরে যেতে চাই। বাড়িতে আমার বাবা মা আছে। প্লিজ প্লিজ, আপনার যত টাকা লাগবে আমি বাবাকে বলে আপনাকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আপনার কথা কাউকে বলবো না, সত্যি বলছি, আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই। হ্যাঁ, সেও এক কথায় বলেছিল বাঁচতে চাই, কিন্তু এই সমাজের লোক তাকে বাঁচতে দেয়নি, তাই তুমিও বাঁচবে না, মরবে। তবে চিন্তা নেই, তোমাকে তোমাকে আমি বেশি কষ্ট দেব না। না না, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি মরতে চাই না। কিন্তু এখন বললে তো সেটা আর সম্ভব নয়। কিন্তু আমার দোষটা কোথায়? আমি কি করেছি? আমার অপরাধটা কি? গুড কোশ্চেন। অপরাধটা কি? তোমার অপরাধ, তোমার শুধু একটাই অপরাধ। কি? তোমার চুল। কথাগুলো বলেই ছেলেটি হেসে উঠল। তার হাসির কারণ রিহা বুঝতে পারল না, কিন্তু মনের মধ্যে একটা বড় রকমের ভয় জেঁকে বসল। মনে মনে বলে উঠল, কি তার অপরাধ? কেন তাকে এখানে আনা হয়েছে? সে কি করেছে? আর কেনই বা তাকে মরতে হবে? আর চুল চুল তার অপরাধের কারণ কিভাবে হতে পারে? মনের মধ্যে তার অনেকগুলো প্রশ্ন তৈরি হলো, কিন্তু বারে বারে রিহা সে প্রশ্ন করলেও তার কোনোটারই উত্তর সেই ছেলেটি দিল না। বরঞ্চ এটা বলা যেতে পারে, সে কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। ভয়ে জড়ো হয়ে রিহা গাছের গুড়ির নিচে জড়সড়ো হয়ে বসে রইল। সে জানে তার মৃত্যুর দিন এসে গেছে, এখান থেকে সে কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। কিন্তু তার জানা হলো না তার অপরাধটা কি ছিল। রিহা অনবরত কাঁদতে লাগল, কিন্তু সে খুব ভালো করে জানে তার কান্নার আওয়াজ এই গভীর জঙ্গলের ভেতরে কেউ শুনতে পাবে না। কিছুক্ষণ আগের কথা রিহা মনে করতে থাকে। বাড়ি থেকে বেরিয়েছিল সে টিউশন যাবে বলে, কিন্তু রাস্তায় নেমে একটা ছেলে তার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে। সে কিছু জিজ্ঞেস করতেই যাবে, এমন সময় ছেলেটি রিহার মুখ লক্ষ্য করে কিছু একটা স্প্রে করে দেয়, আর তাতেই রিহা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তারপর তার আর কিছু মনে নেই। সেই সময় রাস্তায় খুব একটা লোকজন ছিল না, তাই রিহার সাথে কি হলো কেউ জানে না। আর এখন রিহার সামনে যে ছেলেটা বসে আছে সেটাই ওই রাস্তার ছেলেটা। কিছুক্ষণ আগের কথা মনে করে রিহার কান্না ধীরে ধীরে যেন জোরে হচ্ছে, আর তা শুনে সেই ছেলে বিরক্ত হয়ে বলে উঠল, বললাম না আমাকে একদম বিরক্ত করবে না। কাঁদছো কেন? ভয় কিসের তোমার? মরতে তো একদিন সবাইকেই হবে, কেউ আগে কেউ পরে। আর আমি তো বললাম তোমাকে একটুও কষ্ট দেব না। বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। রিহার কান্না আরো জোরালো হলো। অপর পাশের ছেলেটি এবার আরো বিরক্ত হয়ে জোরে ধমকে দিল। ধমক শুনে রিহা চুপ হয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে গোঙাতে লাগলো। তার কিছুক্ষণের মধ্যেই রিহা দেখতে পেল সেই ছেলে হাতে একটা ছোট ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ছুরিটা খুব চকচক করছে। দেখে রিহা ভয় পেতে শুরু করলো। আবার বলতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু তাকে ছাড়ল না। রিহার খুব কাছে এগিয়ে এসে তার সামনে বসল। অন্ধকারে আলো আধারের মধ্যে সেই ছেলেটার মুখ এখন ভয়ানক আর পৈশাচিক হয়ে উঠেছে। রিহা জানে না এরপরে তার সাথে কি ঘটতে চলেছে। নিজের দুটো হাত বাঁধনমুক্ত করার চেষ্টা করতে লাগলো অনবরত। উত্তেজনায় ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ছেলেটা তার মুখের একেবারে সামনে এসে বসল। রিহাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করল।
তারপর বলতে শুরু করলো। চুলটা তোমার খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। লম্বা চুল মেয়েদের আমার খুব ভালো লাগে, কিন্তু কিন্তু সেই চুল তো তোমার রাখা যাবে না। চুলটা দেবে? ছেলেটার কথা শুনে রিহা কিছুই বুঝতে পারল না। তাহলে কি ছেলেটা মানসিক ভারসাম্যহীন, পাগল? চুলের কথা কেন বলছে বারবার? রিহা আবার কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো। আপনি কে? আপনি কি চান আমার থেকে? কিছু চাই না তো আমার তোমার কাছ থেকে, কিছুই চাওয়ার নেই, শুধু তোমার চুলটা লাগবে। আমার ওটা খুব ভালো লেগেছে, আমি তো ওটাই নিতে এসেছি এখানে। আমি চুলটা নিয়েই তো চলে যাব, আর এখানে ফিরে আসবো না। কি বলছেন আপনি? চুলটা নেবেন মানে? তার মানে আমাকে মারবেন না? মোটেও না, মরতে তো তোমাকে হবেই, কারণ তাকেও যে তোমরা বাঁচতে দাওনি, তাহলে তোমাদের তো মরতে হবেই। কার কথা বলছেন আপনি? আর তোমাদের বলতে আর কাকে কাকে মারবেন? ছেলেটা হো হো করে হেসে উঠল আর তারপর বলতে লাগলো। একে একে সবাইকে মারবো, চিন্তা নেই তোমার, সবাইকে মারবো। রিহা আর কোনো প্রশ্ন করতে পারল না। এক ঝটকায় হাতে থাকা ছোট্ট ছুরিটা তার গলায় চলে গেল। গল গল করে তাজা রক্ত রিহার গলা বেয়ে নিচের দিকে নামতে লাগলো। রিহা যখন বুঝতে পারল তখন তার মুখে আর কোনো কথা ছিল না। কথা বলতে তার খুব কষ্ট হচ্ছিল। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো। রিহা অনুভব করল তার গলা দিয়ে কিছু গরম তরল তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে। চোখটা নিচের দিকে করতেই দেখতে পেল সেই গরম রক্তের স্রোত যা তার জামা ভিজিয়ে দিচ্ছে। নিঃশ্বাস নিতে এবার তার কষ্ট হচ্ছে, তাও বলার চেষ্টা করল। আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, প্লিজ প্লিজ হেল্প মি, হেল্প মি। রিহার আকতি ভরা কথা সেই ছেলেটা শুনে উল্লাসের মতন জোরে জোরে হাসতে লাগলো। সে হাসির আওয়াজ রিহার কাছে খুব ভয়ঙ্কর লাগলো। একটা সময় নিঃশ্বাস নিতে না পেরে রিহা ওখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যখন ছেলেটা বুঝল রিহার শরীরে আর প্রাণ নেই, তখন তার কাছে এসে দাঁড়ালো। তার চুলগুলো পরম যত্নে নিজের হাতে ধরল। ধীরে ধীরে বলতে শুরু করলো। কি সুন্দর চুল তোমার, আহারে বেচারি। কথাগুলো বলেই আবারও হাসতে শুরু করলো, আর তারপরেই সে তার কাজ শুরু করলো। সিনিয়র ইন্সপেক্টর অভিমন্যু চ্যাটার্জির ঘরে হন্তদন্ত হয়ে ঢুকলেন ইন্সপেক্টর পীযূষবাবু। তিনি এসে দরজা নক করে বলতে শুরু করলেন। স্যার, স্যার আসবো? আসুন। অনুমতি পেয়ে ইন্সপেক্টর পীযূষবাবু অভিমন্যুর ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপর বলতে শুরু করলেন। স্যার একটা খবর আছে। কি খবর? স্যার জঙ্গলের ভেতরে একটা লাশ পাওয়া গেছে। কিছুক্ষণ আগে খবরটা এসেছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কতক্ষণ আগে এসেছে খবরটা? এই তো 2 মিনিট আগে। লাশ কোথায় পাওয়া গেছে? স্যার কলকাতা থেকে একটু বাইরে, একটা জঙ্গলের মধ্যে। আচ্ছা চলুন, তবে সঙ্গে কয়েকজন কনস্টেবলকে নিয়ে নেবেন। হ্যাঁ স্যার, আপনি আসুন, আমি গাড়ি রেডি করছি। বেশ ঠিক আছে, চলুন আমি আসছি। এরপর যে জঙ্গলের মধ্যে লাশ পাওয়া গেছে বলে পুলিশের কাছে খবর এসেছিল, সেখানে পুলিশের টিম গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে একটা গাছের গুঁড়ির নিচে একটা মেয়ের লাশ বাঁধা আছে। ফরেনসিক বিশেষজ্ঞরা আগেই সেখানে পৌঁছে গেছে, তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। তবে লাশের দৃশ্য দেখে সবাই খুব অবাক, কারণ ডেড বডিটা একজন মেয়ের। গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো মেয়েটির মাথার চুল খুব নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে। এইসব দেখে অভিমন্যু জিজ্ঞেস করেন, এই লাশটা সবার প্রথমে কে দেখেছিল?
তখনই একজন ব্যক্তি সামনে এগিয়ে এসে বলে উঠলেন, স্যার আমি আপনার নাম? আগে মন্টু পাল। আপনি এই জঙ্গলে কি করছেন? স্যার সকালবেলায় আমি আর বাপি জঙ্গলের মধু সংগ্রহ করতে এসেছিলাম, আর তখনই এই দৃশ্য আমাদের চোখে পড়ে। বাপি কোথায়? এই যে স্যার, আমি এখানে। আপনি বাপি? পুরো নাম কি? আগে স্যার বাপি বাউরি। আচ্ছা, আশেপাশে আর কাউকে আপনারা দেখেছিলেন? না স্যার, আমরা যখন আসি তখন আর কাউকে দেখতে পাইনি। আমরা দুজন জঙ্গলে এসেছিলাম, আমরা দুজনেই সবার প্রথমে লাশটা দেখেছি। বাপি তো এসব দেখেই প্রথমেই অজ্ঞান হয়ে গিয়েছিল, ওকেই তো আমি জল টল দিয়ে জ্ঞান ফেরাই, তারপর আপনাদের ফোন করে খবর দিই। আপনি অজ্ঞান কেন হয়ে গিয়েছিলেন? আসলে স্যার রক্ত দেখলে আমার এরকম একটু হয়। আচ্ছা বেশ, ঠিক আছে। পীযূষবাবু, আপনি এক কাজ করুন, ওনাদের ফোন নাম্বার, বাড়ির ঠিকানা আর নাম এগুলো লিখে নিয়ে ছেড়ে দিন। ঠিক আছে স্যার। তারপর মন্টু আর বাপি দুজনেরই বাড়ির ঠিকানা, ফোন নাম্বার আর নাম লিখে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপরে পুলিশের কাজ শুরু হয়। অভিমন্যু ফরেনসিক টিমের কাছে এসে জিজ্ঞেস করেন, ডক্টর, কি বুঝছেন কিভাবে মারা গেছে? স্যার, যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি তাতে ধারালো কোনো জিনিস দিয়ে গলার নলি কাটা হয়েছে, আর তার জন্যই মৃত্যুটা হয়েছে। আর স্যার, তারপর খুব যত্নে মাথার থেকে পুরো চুল কেটে নেওয়া হয়েছে, মাথায় একটা চুলও অবশিষ্ট নেই। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, মেয়েটির কাছে কিছু পাওয়া গেছে যা থেকে মেয়েটির পরিচয় পাওয়া যাবে? না স্যার, এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি, কারণ আশেপাশে মেয়েটির কোনো ফোন বা ব্যাগ কিছুই পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, আপনারা বডিটা খুব ভালো করে চেক করুন, কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা দেখুন, আর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে কিনা। না স্যার, তেমন কোনো আঘাতের চিহ্ন নেই, তবে হাত পায়ে কালশিটের দাগ আছে। দীর্ঘক্ষণ হাত পা বেঁধে রাখার জন্য এমনটা হয়েছে, তাছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই। সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে কিনা সেটাও দেখবেন। অবশ্যই স্যার। বেশ, আমি জঙ্গলের আশপাশটা একটু ভালো করে চেক করে দেখি কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার। এরপর কনস্টেবলদের সাথে অভিমন্যু আশেপাশে সমস্ত দিকটা খোঁজার চেষ্টা করলেন। বেশ কিছুটা জায়গা খোঁজাখুঁজির পর একজন কনস্টেবল এসে অভিমন্যুকে বলল, স্যার, একটা ব্যাগ পাওয়া গেছে, তবে কি আছে ওতে এখনো দেখিনি। দেখুন তো কি আছে ওতে। কনস্টেবল ব্যাগের চেনটা খুলে ভেতরের জিনিসপত্রগুলো সব দেখতে শুরু করলেন, আর তাতে বেরিয়ে এলো একটা ফোন আর কিছু বই খাতা। বইয়ের উপরে নাম লেখা ছিল রিহা মজুমদার। ফোনটা চেক করলো, কিন্তু ফোনটা সুইচড অফ। তা দেখে অভিমন্যু বললেন, ফোনটা তাড়াতাড়ি অন করার ব্যবস্থা করুন, তাহলে আমরা জানতে পারবো এই ব্যাগটা কার। হতেও তো পারে এই ব্যাগ ওই মেয়েটির, তাই সবার আগে ফোনটা অন হওয়া খুব জরুরি। আপনারা এটা ফরেন্সিকে পাঠিয়ে দিন। আচ্ছা স্যার। তারপর আরও কিছুক্ষণ চারপাশটা খুব ভালো করে দেখে নিয়ে একজোড়া জুতো খুঁজে পেল পুলিশ। সেই জুতোগুলো ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করা হলো। সব কিছু ভালো করে দেখে নিয়ে জায়গাটা সিল করে দেওয়া হয়। একটা গাছের ডালে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেওয়া হলো। যদি অপরাধী আবার এখানে এসে থাকে তাহলে তার প্রমাণ পুলিশ খুঁজে পাবে। সব কিছু করে বডি ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করে সবাই থানায় ফিরে আসে। অভিমন্যু নিজের কেবিনে বসে পীযূষবাবুকে বললেন, সবার প্রথমে এই ফোনটা রিকভার করার ব্যবস্থা করুন। ফোনটা থেকে আমরা জানতে পারবো এই ব্যাগটা কার ছিল। হ্যাঁ স্যার, আমি ওটা অন করার ব্যবস্থা করেছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই অন হয়ে যাবে, আর তারপরে আমি আপনাকে রিপোর্ট দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন স্যার আমি আসছি। হ্যাঁ আসুন। ঘণ্টাখানেক পরে পীযূষ অভিমন্যুর কেবিনে এসে বলেন, স্যার ফোনটা অন হয়েছে, আর তাতে আমরা জানতে পেরেছি ফোনটা কোনো রিহা মজুমদারের। আর তারপরে আমরা ফোনে সেভ থাকা সমস্ত কল লিস্ট চেক করেছি, তাতে ওর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটির বাবা মা থানায় আসবেন। ওনারা জানিয়েছেন গতকাল রাত থেকে ওনাদের মেয়ে মিসিং আছে। যাদবপুর থানায় মিসিং ডায়েরি করেছেন ওনারা। আচ্ছা বেশ, ঠিক আছে। এর কিছুক্ষণ পর থানায় একজন ব্যক্তি আর একজন মহিলা আসেন। তাদের অভিমন্যুর কেবিনে বসানো হলে ওনারা বেশ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করেন, নমস্কার স্যার, আমার নাম অনিমেষ মজুমদার, আর ও আমার স্ত্রী নির্মলা মজুমদার।
স্যার, কি হয়েছে? রিহার ফোনটা আপনারা কোথায় পেলেন? আমাদের মেয়ে ঠিক আছে তো? দেখুন, ফোনটা আমরা জঙ্গলের মধ্যে পেয়েছি, আর সেই জন্যই আমরা জানার চেষ্টা করছিলাম এই ফোনটা কার। তাতেই জানতে পারি যে ফোনটা আপনাদের মেয়ের। অভিমন্যু একবার পীযূষবাবুর দিকে তাকালেন, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, মনটা একটু শক্ত করবেন। আমরা একটা ডেড বডি পেয়েছি, আর তারই কিছুটা দূরে একটা ব্যাগ পেয়েছি। সেই ব্যাগেই আপনাদের মেয়ের ফোনটা পাওয়া গেছে। পীযূষবাবু, একটু ব্যাগটা ওনাদের দেখান। অর্ডার পেয়ে পীযূষবাবু একটা ব্যাগ এনে টেবিলের সামনে রাখলে রিহার বাবা মা দুজনেই উত্তেজিত হয়ে পড়লেন। রিহার মা কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ হ্যাঁ, এটাই তো রিহার ব্যাগ। কিন্তু কিন্তু ওটা জঙ্গলে গেল কিভাবে? রিহা কোথায়? কিছু তো বলুন স্যার। রিহার কি কিছু হয়ে গেল নাকি? কাল রাত থেকে তো ওর কোনো খবর নেই। আমাদের একমাত্র মেয়ে স্যার, কিছু একটা করুন, কিছু একটা করুন স্যার। আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা। আপনারা একবার এই ছবিটা দেখুন, আর তারপরে আমরা কিছু করতে পারবো। কাঁপা কাঁপা হাতে অনিমেষবাবু ছবিটা দেখতেই কেঁদে উঠলেন আর কাঁদতে কাঁদতে বললেন, এটা কিভাবে সম্ভব? কি হয়েছে গো? কার ছবি? না না, এটা হতে পারে না। কি হলো? তুমি এমন কেন করছো? কার ছবি? কই কই দেখি দেখি। ছবিটা এক প্রকার কেড়ে নিয়ে দেখলে নির্মলা দেবী ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এটাই আমাদের মেয়ে রিহা। কিন্তু কিন্তু ওর ওর এই অবস্থা কি করে হলো? কি করে হলো? রিহাকে কেউ খুন করেছে ম্যাডাম, আর তারপরে ওর মাথার চুল কেউ কেটে নিয়েছে। কি বলছেন কি আপনি? কি বলছেন? কিন্তু কিন্তু কেন কেন কেন? কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমরা তদন্ত করছি, আপনারা একটু শান্ত হন। আমরা খুনিকে নিশ্চয়ই ধরে ফেলবো। এমন সময় নির্মলা দেবী জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেলে অনিমেষবাবু ওনাকে ধরে ফেলেন। ওনাদের অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ পর নির্মলা দেবীর জ্ঞান ফিরলে তিনি আবার কান্নায় ভেঙে পড়েন। তিনি অনিমেষবাবুকে ধরে বলতে শুরু করলেন, এ কি হয়ে গেল গো রিহার বাবা? রিহাকে কে খুন করলো? ওইটুকু মেয়েকে মেরে কার কি লাভ হলো বলো দেখি? ওর তো কোনো শত্রু নেই। এমনটা কেন হলো গো? কেন হলো? জানি না নির্মলা, আমি কিছুই জানি না। আমাদের আর কিছুই করার নেই। এটা আমাদের মেনে নিতে হবে। নির্মলা, তুমি নিজেকে সামলাও। কিভাবে সামলাবো রিহার বাবা? কিভাবে সামলাবো? তুমি তুমি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পারছো? ও আমাদের একমাত্র সন্তান, আমাদের একমাত্র মেয়ে। আমি সব বুঝতে পারছি। কাঁদতে কাঁদতে দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। অভিমন্যু ওনাদের কিছুক্ষণ সময় দিলেন, তারপরে বললেন, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা, কিন্তু আমরা খুবই দুঃখিত। এতে আমাদের কিচ্ছু করার নেই। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, খুনিকে আমরা ধরার চেষ্টা করব। খুনিকে আমাদের ধরতেই হবে, আর তার জন্য আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের জানতেই হবে। আপনারা কি সেই উত্তর দিতে পারবেন? দেখুন, আমাদের মনের অবস্থা এখন একেবারেই ভালো নেই। আমরা কি উত্তর দেব? আমরা সবটা বুঝতে পারছি, কিন্তু তাও খুনিকে ধরার জন্য আমাদের সবটা জানতে হবে। আচ্ছা, আপনি প্রশ্ন করুন, আমরা জেনে থাকলে তার উত্তর দেব। কাল কখন রিহা বাড়ি থেকে বের হয়েছিল? সন্ধ্যে 6টার দিকে। ওর টিউশন ছিল। রিহা কিসে পড়ে? কলেজের ফার্স্ট ইয়ার। আচ্ছা, কোনো টিউশন ছিল? শ্যামল স্যারের টিউশন ছিল। কেমন মানুষ উনি? যতটুকু খবর জানি তাতে উনি খুব ভালো মাস্টার। অনেক স্টুডেন্ট পড়ে ওনার কাছে। কোনোদিন কোনো খারাপ কিছু তো শুনিনি। আচ্ছা, রিহা কি কাল টিউশন গিয়েছিল? কাল যখন অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরছিল না, তখন আমি ফোন করেছিলাম স্যারকে। কি বলেছিলেন উনি? বললেন রিহা নাকি কাল টিউশনেই আসেনি। তারপর আমি ফোন কেটে দিই। আচ্ছা, ওনার নাম্বারটা আমাকে একটু দিন, আমি ওনার সঙ্গে কথা বলবো। আচ্ছা স্যার, দিচ্ছি। তারপর অনিমেষ নিজের ফোনটা বের করে নাম্বারটা দিলেন।
অভিমন্যু সঙ্গে সঙ্গে শ্যামল স্যারকে ফোন করলেন। একবার রিং হতে ফোনটা রিসিভ হলো। অভিমন্যু বললেন, নমস্কার, আমি ইন্সপেক্টর অভিমন্যু চ্যাটার্জি বলছি। একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা ছিল। হ্যাঁ বলুন। আপনি শ্যামল মিত্র বলছেন তো? হ্যাঁ বলছি। রিহা মজুমদার কি আপনার কাছে পড়তো? হ্যাঁ পড়ে তো। পড়তো কেন বলছেন? কি হয়েছে একটু বলুন তো। আজ আমরা রিহার ডেড বডি পেয়েছি, তাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল। কি বলছেন আপনি? রিহার ডেড বডি মানে? রিহার কি হয়েছে? রিহা খুন হয়েছে। কি খুন হয়েছে? কিন্তু কখন, কিভাবে? রিহার বাবা মায়ের কাছে আমরা খবর পেয়েছি কাল রিহা আপনার টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল। আমি জানতে চাইছি যে কালকে রিহা কি আপনার টিউশনিতে গিয়েছিল? না, আসেনি। রিহার মা কাল ফোন করেছিলেন, আমি ওনাকে বলেছিলাম রিহা কাল আসেনি। তারপর উনি আর আমাকে ফোন করেননি। সত্যি বলতে কি, আমিও আর ওনাকে ফোন করে জিজ্ঞাসা করিনি। কিন্তু এটা কিভাবে হলো? তদন্ত চলছে, জানতে পারলে আপনারা সবাই জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে শ্যামলবাবু। হ্যাঁ বলুন। আপনার টিউশনিতে রিহার কোনো শত্রু বা বিশেষ কোনো বন্ধু ছিল? মানে আমি বলতে চাইছি, কিছুদিনের মধ্যে রিহার সঙ্গে কারোর কোনো ঝামেলা বা ঝগড়া হয়েছিল, এমন কিছু আপনি জানেন? না স্যার, এরকম তো আমি কোনো কিছুই জানতে পারিনি। খুব ব্রাইট স্টুডেন্ট রিহা, পড়াশোনায় খুবই ভালো। কিন্তু ওর কোনো শত্রু বা সেরকম কোনো বিশেষ বন্ধু আছে বলে তো আমি জানি না। তবে হ্যাঁ, বন্ধু আছে অনেকে। আপনি আমাকে ওর ব্যাচের বন্ধুদের নাম্বারগুলো একটু দেবেন? আচ্ছা বেশ, তো কিন্তু কিভাবে দেবো আপনাকে? এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনি এতেই নাম্বারগুলো পাঠিয়ে দিন। একদম স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। না স্যার, এগুলো তো আমাদের কর্তব্য। রিহার খুনিকে তো খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। রিহার খুনিকে আমরা খুঁজে বের করব যত দ্রুত সম্ভব। অভিমন্যু ফোনটা কেটে দিলেন। সঙ্গে সঙ্গে মেসেজ আসার শব্দ হলো। হোয়াটসঅ্যাপ চেক করে দেখলেন শ্যামল স্যার কিছু ফোন নাম্বার পাঠিয়েছে। তারপরে অভিমন্যু জিজ্ঞেস করলেন, অনিমেষবাবু, রিহার বন্ধুদের নাম্বার আমি পেলাম, ওদের সঙ্গেও আমি কথা বলবো। আপনাদের কাছে আর একটা প্রশ্ন, ইদানিং রিহার ব্যবহারে কোনো পরিবর্তন দেখেছিলেন? অনেক সময় সামান্য কোনো ঝগড়া থেকেও খুন হতে পারে। রিহার কোনো বন্ধু বাড়িতে আসতো? হ্যাঁ, দুজন আসতো। তাদের নামগুলো একটু বলবেন? বর্ষা আর প্রিয়া। হ্যাঁ, ওদের নাম্বার পেয়েছি। না স্যার, রিহা একেবারে স্বাভাবিক ছিল। কোনো ঝগড়া ঝামেলা এমন কিছু শুনিনি আমরা। আচ্ছা বেশ, ঠিক আছে, আর কিছু জানার নেই। ওর ফোনটা এখন রাখছি, পরে দিয়ে দেওয়া হবে। রিহার বডি ফরেন্সিকে পরীক্ষা করা হচ্ছে, 2-1 দিনের মধ্যে বডি আপনাদের হাতে তুলে দেওয়া হবে। কথাটা শুনে রিহার বাবা মা আবার কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু অভিমন্যুর কিছু করার ছিল না। ওনাদের রীতিমতো শান্ত করে একজন কনস্টেবলকে ডেকে বললেন, ওনাদের বাড়ি পৌঁছবেন, ব্যবস্থা করে দেবেন। অনিমেষ আর নির্মলা দেবী থানা থেকে বেরিয়ে যান। আর তারপরেই ফরেন্সিক ডিপার্টমেন্টের ডাক্তার সতীশ হালদার ফোন করে বলেন, স্যার, মৃতদেহ পরীক্ষা করা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। আচ্ছা, কি জানতে পারলেন? মেয়েটির সাথে কোনো রকম ধস্তাধস্তি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিছু হয়নি। শুধুমাত্র গলায় ধারালো অস্ত্রের দ্বারা ক্ষতের সৃষ্টি হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ, শ্বাসনালী কেটে যাওয়ার জন্যই মৃত্যুটা হয়েছে। আর মৃত্যুর পরে মাথা থেকে চুলগুলো কেটে নেওয়া হয়। মৃত্যু কখন হয়েছে? স্যার, মোটামুটি রাত 9টা থেকে 10টার মধ্যেই হয়েছে। আর কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, বডিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এতে বলতেই হয় খুনি খুবই চালাক। হয়তো হাতে গ্লাভস পরে সব কাজ করেছে, কিন্তু এটা বুঝতে পারছি না খুন করার পর ভিকটিমের মাথা থেকে চুল কেটে নেওয়া হয়েছে কেন, তাও আবার একেবারে গোড়া থেকে। এটা আমিও ভাবছিলাম। ঠিক আছে, আপনি আরও পরীক্ষা করুন, আরও কিছু জানতে পারলে আমায় জানাবেন। অবশ্যই স্যার। এর পরের দিন অভিমন্যু রিহার অন্যান্য বন্ধুদের সাথে কথা বলে। আর তাতে জানতে পারে যে রিহার কোনো শত্রু ছিল না। আর যে কজন বন্ধু ছিল তারা খুবই ভালো বন্ধু ছিল। তাদের মধ্যে কোনোদিনই কথা কাটাকাটি কিচ্ছু হয়নি, ঝামেলাও হয়নি। সেদিন বাড়ি থেকে বের হওয়ার আগে বর্ষা রিহাকে ফোন করেছিল। রিহা বলেছিল টিউশন যাচ্ছে, কিন্তু টিউশনিতে এসে বর্ষা রিহাকে দেখতে পায়নি।
তারপর বেশ কয়েকবার ফোন করেও রিহার কোনো উত্তর না পেয়ে বর্ষার ফোন করেনি। এসবের পর অভিমন্যু টেলিকম অফিসে ফোন করে রিহার ফোনের লাস্ট লোকেশন এন্ড কল হিস্ট্রি চেক করতে বলে। ফোনের মধ্যে তারা সন্দেহজনক কিচ্ছু খুঁজে পায় না। আর যে জুতোচোরা পুলিশ খুঁজে পেয়েছিল সেগুলো রিহার ছিল বলে তার বাবা মা দাবি করেছেন। 2 দিন কেটে যায়। সব কিছু তদন্ত করেও পুলিশ এখনও পর্যন্ত জানতে পারেনি এই খুনের পেছনের কারণ কি আর খুন কে করেছে। আর এরই মধ্যে আরেকটা খবর আসে থানায়। তাতেও সেই একই রকমভাবে আরেকটি মেয়েকে খুন করা হয়েছে। মেয়েটির নাম দিয়া রায়। সেই একই রকম খুনের পদ্ধতিতে খুন করা হয়েছে। তারপর তার মাথার সম্পূর্ণ চুল কেটে নেওয়া হয়েছে। মাথায় একটি চুলও অবশিষ্ট নেই। এই মৃতদেহটি পাওয়া যায় ওই জঙ্গলের আরেকটু ভেতরের দিকে। এই খবর যখন অভিমন্যুর কাছে পৌঁছয় তখন তড়িঘড়ি করে ফোর্স নিয়ে জঙ্গলের ভেতর যায়। সেখানে গিয়েও মৃতদেহের এমন অবস্থা দেখে খুবই অবাক হয়। আগের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি, তার উপর আরেকটা মেয়ের মৃত্যু হয়ে গেল। এইসব দেখে পুলিশের ধারণা হয়েছে যে এটা সিরিয়াল কিলিংয়ের কেস। দিয়ার বডিও ফরেন্সিকে পাঠানো হয়েছে। কিন্তু অভিমন্যু ভাবছে এটা যদি সিরিয়াল কিলারের কাজ হয়ে থাকে তাহলে অপরাধী একজনই, কিন্তু তার মোটিভ কি এখনও পর্যন্ত পুলিশ তা খুঁজে পায়নি। দিয়া তার বাবা মায়ের একমাত্র মেয়ে। রিহা আর দিয়ার মৃতদেহ দেখে এটা শিওর যে দুজনকেই একদম একই রকম পদ্ধতিতে খুন করা হয়েছে। নিজের কেবিনে বসে অভিমন্যু গভীর চিন্তায় ডুবেছিল। এমন সময় পীযূষবাবু এসে বলেন, স্যার, এই দুটো কেস থেকে মনে হচ্ছে খুনি একজনই। আর একটা বড় খবর হলো যে দিয়া আর রিহা দুজনে একই কলেজে পড়তো, সেই সাথে একই সাবজেক্ট, কিন্তু তারা একে অপরকে চিনতো কি না সেটা জানা যায়নি। দিয়ার বাবা মার সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি আমি আপনাকে সেটুকুই বললাম। দিয়ার বন্ধুদের এখানে ডেকে পাঠানো হয়েছে, দেখি কতদূর কি জানা যায়। আর কি খবর পেলেন? স্যার, এখনও পর্যন্ত আর কোনো খবর পাইনি। ডাক্তার সতীশ এখনও আমাদের কিছুই জানাননি। তবে উপরে উপরে দেখে যা বুঝেছি তাতে আমার মনে হচ্ছে এই খুনটাও রিহার খুনের মতোই। এরপর দিয়া আর রিহার সমস্ত বন্ধুদের থানায় ডেকে পাঠানো হয়। তারা সবাই আসে। অভিমন্যু তাদের জিজ্ঞেস করে, তোমরা নিশ্চয়ই জানো রিহা খুন হয়েছে। তোমাদের সঙ্গেই তো একই কলেজে এসে পড়তো। তার উপর দিয়া কাল খুন হয়েছে। তার মৃতদেহ দেখে আমাদের মনে হয়েছে তাকেও ঠিক রিহার মতোই খুন করা হয়েছে। আর সেই দিক দিয়ে খুনি একজনই হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমাদের সবার প্রথমে জানতে হবে খুনি একজন হলে তার মোটিভ কি। নিশ্চয়ই রিহা আর দিয়ার সঙ্গে তার কোনো শত্রুতা ছিল, আর সেই জন্যই খুনি তাদের খুন করেছে। এখন তোমাদের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। রিহা আর দিয়া কি একে অপরকে চিনত? না স্যার। তুমি কে? স্যার, আমার নাম আর্য সামন্ত। আমি রিহার বন্ধু। যতদূর আমি জানি দিয়া, রিহা আর আমরা একই কলেজে একই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেও দিয়ার বন্ধুদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। আর্যর কথা শুনে রিহার বাকি 2 বন্ধু বর্ষা আর প্রিয়া একই কথা বলল। সেই সাথে দিহার বন্ধুরাও এক কথা জানালো যে তাদের সাথে রিহাদের কোনো যোগাযোগ ছিল না, আর ওদের দুজনেরই কারোর সাথে কোনো ঝগড়া বা ঝামেলা হয়নি। তাই কে খুন করতে পারে ওদের দুজনকে সেই ব্যাপারে তারা কিছুই বলতে পারল না। আচ্ছা, বেশ, ঠিক আছে। তবে একটু তোমরা সাবধানে থেকো। সন্দেহজনক কোনো মানুষকে তোমাদের আশেপাশে দেখলেই আমাকে ফোন করবে। আর যতটা সম্ভব সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোবে না, খুব জরুরি কাজ না থাকলে। আর যদি যেতেই হয় তাহলে বাড়ির কাউকে সঙ্গে নিয়ে বেরোবে। কি মনে থাকবে তো আমার কথা? হ্যাঁ স্যার, মনে থাকবে। আচ্ছা বেশ, তোমরা এখন আসতে পারো। সবাই থানা থেকে বেরিয়ে গেলে অভিমন্যু পীযূষবাবুকে বলেন, এদের সবার উপর আপনি নজর রাখার ব্যবস্থা করুন। নিশ্চয়ই এদের মধ্যে কোনো না কোনো গণ্ডগোল আছে, যেটা আমাদের এখনো চোখে পড়েনি। তবে খুব তাড়াতাড়ি আমাদেরকে সেই গণ্ডগোলটা খুঁজে বের করতে হবে, আর না হলে আরেকটা মৃত্যু হয়ে যেতে পারে। ওকে স্যার, আমি লোক লাগাচ্ছি। পরের দিন দিয়ার পোস্টমর্টেম রিপোর্ট আসে, আর তাতেও সেই এক কাহিনী। ভিকটিমের শরীরে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। ওদের কল লিস্ট, লাস্ট লোকেশন সমস্ত কিছু পুলিশ খুব ভালোভাবে চেক করেছে, কিন্তু কোনো রকম কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। সৃজা, তুই তো আমাদের সঙ্গে যেতে পারতিস। কত করে কাকু কাকিমা বললেন তোকে নিয়ে আসতে।
যাবি না? না মা, সত্যিই যেতে ইচ্ছে করছে না। তোমরা বরং ঘুরে এসো, আমি পরে যাব। তোকে বাড়িতে একা রেখে যেতে তো মন চাইছে না। মা, আমি তো বাড়িতেই আছি। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে সাবধানে থাকবি, দরজা জানালাগুলো ভালো করে বন্ধ রাখবি। শহরে যা হচ্ছে না রে, ভয়ই করছে তোকে একা রেখে যেতে। না, আমি তো আছি বাড়িতে। আমার কোনো চিন্তা করো না, আমি ঠিক থাকবো। কিছু হলে তো ফোন করব। ঠিক আছে, তাহলে সাবধানে থাকিস, আমরা আসছি। হ্যাঁ, দুজনে মিলে ভালো করে সময় কাটাও, আর ঝগড়াটা একটু কম করো, ঠিক আছে? না হলে দেখবে রাস্তার মাঝখানে দুজনে মারপিট লেগে গেছে। শয়তান মেয়ে একটা, চুপ কর তো। আচ্ছা যাও, দেরি হয়ে যাচ্ছে অনেকটা। এরপর সৃজার বাবা মা বেরিয়ে যায়। ওনারা বেরিয়ে যেতেই সৃজা নিজের রুমে গিয়ে নিজের ল্যাপটপে একটা ভালো মুভি দেখতে আরম্ভ করলো। সঙ্গে ছিল একটা চিপসের প্যাকেট। মাঝে মাঝে একটা করে চিপসে কামড় দিতে দিতে সৃজা মুভিটা দেখতে শুরু করলো। প্রায় আধ ঘন্টা পরে ওর ফোনটা বেজে উঠল। দেখলো একটা আননোন নাম্বার। প্রথমে রিসিভ করেনি, কিন্তু 2-3 বার রিং হওয়ার পর বাধ্য হয়ে সৃজা ফোনটা রিসিভ করলো। আর রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন? আপনার নাম কি সৃজা? হ্যাঁ, আমার নাম সৃজা। কেন, কি হয়েছে বলুন তো? আপনার বাবা মার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি পারলে একটু হাসপাতালে আসুন। আমি হাসপাতাল থেকে ফোন করছি। কি বলছেন আপনি? এটা কখন হলো? মা বাবা তো দিব্যি কিছুক্ষণ আগে বাইরে বের হলো। আর আর এটা কিভাবে হলো? সেটা তো জানি না, তবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাদের হাসপাতালে আনা হয়েছে। ওনাদের ফোন নাম্বার থেকে আপনার নাম্বারটা পেলাম, তাই আপনার সাথে যোগাযোগ করলাম। আপনি পারলে একটু তাড়াতাড়ি ক্লিনিক নার্সিং হোমে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই আসছি। এই বলে হন্তদন্ত হয়ে সৃজা তার ল্যাপটপটা বন্ধ করে হাতে ফোনটা নিয়ে দরজায় তালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাইরে বের হতেই আশপাশটা একটু ভালো করে দেখে নিল, কিন্তু রাস্তায় তেমন একটা লোকজন নেই। প্রথমে ভাবলো ক্যাব বুক করে নেবে, আর ঠিক ওই সময়ই একটা গাড়ি দেখতে পেল সৃজা। কোনো কিছু না ভেবে গাড়ির দিকে এগিয়ে গেল, তারপর হাত বাড়িয়ে বলতে শুরু করলো, প্লিজ হেল্প মি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাবা মায়ের। আমাকে একটু ক্লিনিক নার্সিং হোমে পৌঁছে দেবেন প্লিজ, খুব উপকার হয় তাহলে। গাড়িতে বসে থাকা সেই ছেলেটি একবার সৃজার দিকে তাকালো। তখন সৃজা আরেকবার রিকোয়েস্ট করতে লাগলো। এরপর সেই ছেলেটি বলল, আচ্ছা বেশ, চলুন। গাড়ির সামনের দরজাটা ছেলেটা খুলে দিল। সৃজা গাড়িতে উঠে বসল। ও বলল, ক্লিনিক নার্সিং হোমে চলুন। সৃজা গাড়িতে চেপে বসল। আর তখনই তার মনে পড়ল তার বাবা কিংবা মাকে একবার ফোন করে দেখা দরকার। সেটা মনে হতেই ফোনটা তার বাবা মাকে করতে যাবে, এমন সময় জোরে একটা ব্রেক কষল, আর তাতেই সৃজার ফোনটা গাড়ির নিচে পড়ে যায়। মাথায় একটু আঘাতও লাগলো, তাও নিজেকে সামলে নিয়ে সৃজা বলে উঠল, আস্তে গাড়ি চালান। সরি, ঠিক আছে, আমি সাবধানেই গাড়ি চালাচ্ছি। তারপর সৃজা আবার নিজের ফোনটা কুড়িয়ে নিতে গেলে আরেকবার জোরে একটা ব্রেক কষল। এবার রীতিমতো সৃজা বিরক্তি প্রকাশ করল। কি করছেনটা কি? আস্তে করে গাড়িটা চালান, আমার মাথায় 2 বার লাগলো। সাবধানে, একই আমি খুব টেনশনে আছি, তাড়াতাড়ি পৌঁছতে হবে, তার উপর আবার এইসব ঝামেলা। উফ বাবা, ফোনটা আবার কোথায় গেল? একদম চুপচাপ শান্তভাবে গাড়িতে বসো। কথাটা শুনেই সৃজা মাথা তুলে তাকালো ছেলেটির দিকে, আর তাতেই দেখতে পেল ছেলেটির হাতে একটা ধারালো ছুরি, যেটা তার দিকেই তাক করা আছে। সেটা দেখে ঘাবড়ে গেল সৃজা। তারপরে বলে উঠল, এ কি আপনি আপনি কি করছেন? ছুরি বের করছেন কেন? কে আপনি? আমি গাড়ি থেকে নামবো এক্ষুনি। আমাকে আমাকে বাইরে যেতে দিন, এক্ষুনি আমাকে বাইরে যেতে দিন। সেটা তো আর হবে না। একবার যখন খাঁচায় বন্দি হয়ে পড়েছো, তখন তো তুমি বাঁচতে পারবে না। কি বলছেনটা কি আপনি? কে আপনি? আমার নাম জেনে তোমার কোনো লাভ হবে না। তোমার যে দিন শেষ, মৃত্যুর সময় আগত। কথাগুলো শুনে সৃজা ঘামতে শুরু করলো। গাড়ির লক খুলে বাইরে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু গাড়ির দরজা বন্ধ। সৃজা অস্থির হয়ে পড়ল। তারপর বলতে শুরু করলো, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কোনো ক্ষতি করিনি, প্লিজ প্লিজ
যেতে দিন, আমাকে যেতে দিন। এই রকম সবাই বলে, কিন্তু তারা তো আর বাঁচে না। মানে মানে আপনি আপনি কি বলতে চাইছেন? আপনি কে তাহলে? হ্যাঁ, আমি সেই যে মেয়েদের খুন করছে। কথাটা শুনে একটা ঠান্ডা স্রোত সৃজার শির দানা বেয়ে নিচে নেমে গেল। এখন কি করবে সেটা সে বুঝতে পারছে না। তার মনে হলো আজ তার জীবনের শেষ রাত। মনে মনে বলে উঠল, বাবা মার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সত্যি কি তাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আমাকে বাড়ি থেকে বের করে আনার জন্য এসব প্ল্যান করা হয়েছে, কিন্তু আমার নাম্বার ইনি কীভাবে পেলেন? কেন যে বাড়ি থেকে বেরোনোর সময় মাকে কিংবা বাবাকে একবার ফোনটা করলাম না? হে ভগবান, বাঁচাও আমাকে। সত্যি কি আমি আজ মারা যাব? তারপর কালকে আমার মৃতদেহ উদ্ধার হবে? না না না। সৃজাকে ভাবতে দেখে সেই ছেলেটা বলে উঠল, কি ভাবছো? তোমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা? বোকা মেয়ে, ওনারা ভালো আছেন। ওনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তবে তুমি ভালো থাকবে না, আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে মরতে হবে। কিন্তু কেন? আমি আমি কি করেছি আপনার? আপনি আমাকে খুন করছেন কেন সবাইকে? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। বাড়িতে তোমার যাওয়া হবে না, তোমার মৃত্যু আসন্ন। এই বলে সৃজা জোরে চিৎকার করতে যাবে, এমন সময় একটা স্প্রে বের করে ছেলেটা সৃজার মুখের দিকে স্প্রে করে দেয়। আর তাতেই সঙ্গে সঙ্গে সৃজা জ্ঞান হারিয়ে গাড়ির সিটে পড়ে রইল। তা দেখে ছেলেটার মুখে একটা শয়তানি হাসি খেলে গেল। তারপর পুনরায় গাড়িটা স্টার্ট করে বেরিয়ে যায় রাস্তায়। স্যার নমস্কার, আমার নাম অনিল সামন্ত, আর ও আমার স্ত্রী মীনাক্ষী। স্যার, আমাদের মেয়ে সৃজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে যেমন করেই হোক বাঁচাতে হবে। ওর ফোনটা সুইচ অফ বলছে। জানি না সৃজা এখন কেমন আছে। কিছু একটা করুন, না হলে ওকেও কেউ মেরে ফেলবে। শান্ত হয়ে আগে বসুন, তারপর সবটা বলুন কি হয়েছে। আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম ওই সন্ধ্যে 7টার দিকে। আমাদের ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা। বাড়িতে এসে দেখি বাড়িতে আমাদের মেয়ে সৃজা ছিল না। সৃজাকে আমরা বাড়িতে রেখে গিয়েছিলাম, আসলে ও যেতে চায়নি, তাই আর কি। সৃজা বলেছিল অসুবিধা হলে ফোন করবে, কিন্তু ও ফোন করেনি, তাই আমরাও নিশ্চিন্ত ছিলাম। বাড়িতে এসে ওকে দেখতে না পেয়ে ফোন করি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। বুঝতে পারছি না এত রাতে সৃজা কোথায় যেতে পারে। ওর বন্ধুদের ফোন করেছি, কিন্তু ওরা কিছুই জানে না। আর শহরে যা সব হচ্ছে তাতে আমাদের খুব ভয় করছে। কিছু একটা করুন স্যার, সৃজাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। আচ্ছা বেশ, আপনি আগে আপনার মেয়ের ফোন নাম্বারটা দিন, আমি দেখছি কি করা যায়। এতটা চিন্তিত হবেন না। অভিমন্যুর কথা শুনে অনিলবাবু সৃজার ফোন নাম্বারটা দিলেন। অনিলবাবুর পাশে বসে ওনার স্ত্রী সেই প্রথম থেকেই ধীর গলায় কেঁদে চলেছেন, কোনো কথা বলেননি। নাম্বারটা নিয়ে অভিমন্যু সবার প্রথমে টেলিকম অফিসে ফোন করলেন। তারপর নাম্বারটা দিয়ে লাস্ট লোকেশন জানতে চাইলেন। ফোনের ওপাশে কি বললেন সেটা শোনা গেল না। ফোনটা রেখে অভিমন্যু বললেন, দেখুন, আমরা লাস্ট লোকেশন জানতে পেরেছি, বাকি কিছু জানতে পারিনি। আমরা আগে সেখানে গিয়ে দেখি কি অবস্থা, তারপর আপনাদের ফোন করব। আমিও যাব। এতক্ষণ পর সৃজার মা মীনাক্ষী দেবী কথা বললেন। তিনি আরও বললেন, আমরা যাব আপনার সাথে। মীনাক্ষী দেবীকে কিছুতেই বোঝানো যাচ্ছিল না। এমন সময় অভিমন্যুর ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশে কি কথা বললেন সেটা শোনা গেল না, কিন্তু ফোন রেখেই অভিমন্যু বলে উঠলেন, চলুন আপনারাও। পীযূষবাবু আপনিও চলুন, সঙ্গে 2-3 জন কনস্টেবলকে নিয়ে নিন। ওকে স্যার। এরপরে সবাই বেরিয়ে পড়লেন থানার গাড়িতে করেই। কলকাতায় একটু বাইরের দিকে অভিমন্যু এসে গাড়ি থামাতে বললেন। দূরে একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আর একটা পুলিশ ভ্যান দেখা গেল, আরও 2-3 জন পুলিশ দেখা গেল।
ইউনিফর্ম দেখেই বোঝা গেল ওদের মধ্যে একজন পুলিশ অফিসার আর দুজন কনস্টেবল। অভিমন্যু গাড়ি থেকে নেমে গাড়ির কাছে গেলেন, সঙ্গে পীযূষবাবু। আর একজন অফিসার অভিমন্যুকে বললেন, স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। রাতে টহল দিতে গিয়ে এই গাড়িটা দেখতে পাই। একটু সন্দেহ হয়, নেমে গাড়িটার কাছে গিয়ে অনেক জিজ্ঞাসা করি, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না। গাড়ির চারপাশ খুব ভালো করে দেখলাম, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চিহ্ন নেই। টর্চ চেলে গাড়ির ভেতরটা দেখার চেষ্টা করতেই দেখলাম একটা মেয়ের ডেড বডি। তারপর গাড়ির লক ওপেন করলাম। ডেড বডি দেখে বুঝতে পারলাম আগের দুটো খুন যেভাবে হয়েছে এটাও সেই একই রকমভাবে। তাই আপনাকে ফোন করলাম। আশেপাশে কাউকে দেখেছিলেন? না স্যার, কেউ কোথাও ছিল না। গাড়িটা কার? আমি খবর নেওয়ার কথা বলেছি। এটা জানতে পারলে আমাদের খুব সুবিধা হবে। কিন্তু খুনি কি এতটা বোকা? গাড়িটা খুনি নিজের। তাড়াতাড়ি খবর নিন, হয়তো খুনিকে আমরা ধরতে পারবো। একদম স্যার। এরই মধ্যে কখন সৃজার মা মীনাক্ষী দেবী আর অনিলবাবু সেই গাড়ির কাছে এসে পৌঁছেছেন। ভেতরের দিকে তাকিয়ে মীনাক্ষী দেবী চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন, আর কাঁদতে কাঁদতেই বলতে শুরু করলেন, এ কি হয়ে গেল সৃজা? কেন হলো? তোকে কত করে বললাম আমাদের সাথে চল, কিন্তু তুই গেলি না। কেন গেলি না মা? তাহলে তো আর এমনটা হতো না। নিজেকে সামলাও মিনু, নিজেকে সামলাও। পারছি না তো। আমার সৃজাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। ওদিকে মীনাক্ষী দেবী আর অনিলবাবুর কান্না দেখে অভিমন্যু বুঝে গেছে এটা সৃজার ডেড বডি। কিন্তু কেউ কেন সৃজাকে খুন করলো? ও তো বাড়িতে ছিল, তাহলে এখানে কিভাবে এলো? পীযূষবাবু, যত দ্রুত সম্ভব অনিলবাবুর বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করুন। ওকে স্যার। ইতিমধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞরা চলে আসেন। তারা সব কিছু চেক করে বডি পরীক্ষার জন্য নিয়ে চলে যায়। মীনাক্ষী দেবী আর অনিলবাবুকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে অভিমন্যু। তারপর গাড়িটাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সৃজার ফোনটা গাড়ির ভেতরই পাওয়া যায়। পুলিশ ওটা পরীক্ষার জন্য নিজেদের কাছে রেখেছে। জায়গাটা সিল করে সবাই থানায় ফিরে আসে। তখন ঘড়িতে রাত 3টে। কারোর চোখে ঘুম নেই। 2-3 সপ্তাহের মধ্যে 3-3টে খুন হয়ে গেল, আর তার কোনো প্রমাণ পুলিশের কাছে নেই। খবরের চ্যানেলগুলো রীতিমতো পুলিশের অক্ষমতার কথা বারে বারে তুলে ধরছে। সৃজার বাবা মায়ের অবস্থা খুবই খারাপ। নিজেদের একমাত্র মেয়ের এরকম পরিণতি দেখে ওনারা ভেঙে পড়েছেন। তাও পরের দিন সকাল হতেই অভিমন্যু সৃজার বাবা মায়ের সাথে কথা বলতে ওনাদের বাড়িতে যান। সেখানে গিয়ে ওনাদের সাথে বলে এমন কিছুই জানতে পারেন না যে সৃজার কোনো শত্রু ছিল না, সেরকম কোনো বিশেষ বন্ধুও ছিল না। তবে এবারের কেসটা একটু আলাদা। আগের যে দুটো খুন হয়েছে তাতে রিহা আর দিয়া কলেজের স্টুডেন্ট ছিল, কিন্তু সৃজা পিএইচডি করছিল। সেদিক দিয়ে তো সৃজা অনেকটাই বড়। তাহলে খুনি সৃজাকে কেন মারল? কি কারণ তাকে মারার? সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না। সৃজা ফোন চেক করে একটা নাম্বার পায় পুলিশ, যেটা ছিল তার ফোনের লাস্ট রিসিভ হওয়া নাম্বার। অভিমন্যু সেই নাম্বারটা কার তার খবর নেওয়ার কথা বলে, আর তাতে জানতে পারে সিম নাম্বারটা বিনা ডকুমেন্টসের। তাই ফোনের মালিকের কথা পুলিশ জানতে পারেনি। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 3-3টে মেয়ের খুন হয়ে গেল, আর এখনও পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে না পারার জন্য পুলিশের উপর মহল থেকে অভিমন্যুর উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। ডিআইজি স্যার প্রাণতোষ হালদার বললেন, 3 সপ্তাহের মধ্যে 3-3টে মেয়ের খুন হয়ে গেল, আর কলকাতা পুলিশ কি করছে এখনো পর্যন্ত? টিভি নিউজ চ্যানেলগুলো দেখেছ কেমন ভাবে পুলিশকে অকর্মণ্য প্রমাণ করার চেষ্টা করছে? হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লু পাচ্ছি না। ভালো করে তদন্ত করো, তাহলে কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবে। ক্লু আমাদের সামনেই আছে। যত বড়ই অপরাধী হোক না কেন, তার কোনো না কোনো ফাঁক তো নিশ্চয়ই পাবে। সেই লু ফলসটা তোমাদের ধরতে হবে। হ্যাঁ স্যার, আমি আরও কড়া ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা জানতে পারছি না খুনি কেন মেয়েদের টার্গেট করছে। প্রথমে যে মেয়ে দুটো খুন হয়েছে তারা একই বয়সের ছিল, একই কলেজে পড়তো, কিন্তু তৃতীয় যে মেয়েটা খুন হয়েছে তার বয়স অনেকটাই। প্রথমে আমরা ভেবেছিলাম খুনি এমন কেউ যে 20-22 বছরের মেয়েদের টার্গেট করছে, কিন্তু এখন দেখছি না, তেমনটা নয়। তার উপর আরেকটা কথা আমার মাথায় এসেছে, এই খুনের ব্যাপারে শহরের সবাই জানে। তাই
এমন কেউ সৃজাকে খুন করে দোষটা সিরিয়াল কিলারের উপর চাপাতে চাইছে। একই রকমভাবে খুন করে হয়তো আমাদের চোখে ধুলো দিতে চাইছে। হতে পারে, তাহলে তো আমাদের আরো সতর্ক হতে হবে। একদম স্যার, তিনজনেই পরিবারের, এমনকি ওদের বন্ধুদের সঙ্গেও কথা বলে দেখেছি, তারাও কেউ কিছু জানে না। তাদের কোনো শত্রুর কথা আমরা এখনো জানতে পারিনি। ডিআইজি স্যার প্রাণতোষ হালদারের রুম থেকে বেরোতেই অভিমন্যুর কাছে একটা ফোন আসে। তাতে দেখে অফিসার রাতুলের নামটা দেখে। স্যার, গাড়িটা গগন লালের। 4 দিন আগে ওনার গাড়িটা চুরি হয়ে গিয়েছিল, তার রিপোর্ট পুলিশে করেছে। আমি সেই কমপ্লেন দেখেছি। কিভাবে চুরি হয়েছিল? উনি বললেন গাড়ি নিয়ে নাকি উনি কোনো এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন, তারও বাড়ি ফেরার সময় গাড়ি আর তিনি দেখতে পাননি। বাড়িতে সিসিটিভি নেই? না স্যার, আশেপাশের কারোর ঘরে সিসিটিভি নেই, তবে রাস্তায় যে সিসিটিভি ক্যামেরাটা আছে তাতে গাড়িটা বেরিয়ে যেতে দেখা গেছে, কিন্তু গাড়িতে কে আছে সেটা দেখা যায়নি। তাই গগনলাল ঠিক বলছেন না ভুল বলছেন সেটা বোঝা যাচ্ছে না। তবে আমি ওনার উপরে নজর রাখার ব্যবস্থা করেছি, কিন্তু জানতে পারলেই আপনাকে ফোন করব। এখন রাখছি তাহলে। হ্যাঁ, অবশ্যই। ফোনটা সে রিসিভ করে। রাতুল বলে, স্যার আপনি বলেছিলেন সৃজার বাড়ির আশেপাশের ফুটেজ সংগ্রহ করতে। আমি চেক করেছি স্যার, ওই ফুটেজে গাড়িটা দেখা গেলেও গাড়ির ভেতরে যে কে ছিল সেটা কিছুতেই দেখা যায়নি। আচ্ছা, অন্যদিকের কোনো ক্যামেরা থেকে কিছুই দেখা যাচ্ছে না? না স্যার, খুনি সত্যিই খুব চালাক। যতই চালাক হোক, খুনিকে আমাদের খুব তাড়াতাড়ি ধরতে হবে, না হলে সে যে আর কত মানুষকে মারবে কে জানে। পীযূষবাবু, আমাকে একবার মৃত মেয়েদের আগের ছবি এবং তাদের ডেড বডির ছবিগুলো আমার কেবিনে পাঠানোর ব্যবস্থা করুন। কিছু না কিছু ক্লু তো থাকবেই যা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, আমি নিয়ে যাচ্ছি। 3 জন মেয়ের মৃত্যুর আগের ছবি আর মৃত্যুর পরের ছবিগুলো অভিমন্যু খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করলো। কিছুক্ষণ ভালো করে ছবিগুলো দেখে বলে উঠলেন, একটা জিনিস খেয়াল করেছেন পীযূষবাবু? কি স্যার? প্রতি মেয়ের এই 2টো করে ছবি দেখুন, কি নেই সেটা বলুন। বেশ কিছুক্ষণ ছবিগুলো দেখে নিয়ে পীযূষবাবু বলেন, স্যার চুলটা মিসিং আছে। হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। খুনি খুন করার পর ভিক্টিমের চুল কেন কেটে নিয়ে যাচ্ছে? আরেকটা জিনিস খেয়াল করেছেন? কি স্যার? মৃত মেয়েদের অনেক বড় চুল ছিল, তাহলে কি যাদের অনেকটা লম্বা চুল তাদের খুনি খুন করছে? কিন্তু তাহলেও একটা প্রশ্ন, কেন এমনটা করছে? কি বলছেন স্যার? 3টি মেয়ের মৃতদেহ দেখে এটা তো নিশ্চিত যে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু তার মোটিভ কি? আমরা যতবারই কোনো সিরিয়াল কিলারের কেস দেখেছি তাদের সবারই কোনো না কোনো মোটিভ নিশ্চয়ই থাকে। সমাজে ভয়ের সৃষ্টি করতে চায়, বা ভিকটিমের সঙ্গে খুনির কোনো ঝামেলা থাকে, বা পুরনো কোনো শত্রুতা থাকে, কিন্তু এই কেসে আমরা এমন কিচ্ছু পাইনি। এখন আমাদের একটাই কাজ। কি স্যার? শহরে নজরদারি বাড়ানোর ব্যবস্থা করুন। অলিতে গলিতে যেন পুলিশের লোক থাকে। কিন্তু স্যার এত পুলিশ তো নেই। সাধারণ লোককে কাজে লাগান। খবর নিন কলকাতায় প্রতিটি বাড়িতে নতুন কোনো লোক এসেছে কিনা, হোটেল থেকে ফ্ল্যাট সব জায়গায় নতুন কেউ ভাড়া নিয়েছে কিনা, এমনকি প্রতিটি রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন। আমাদের বাড়িতেও মেয়ে বোন আছে, তাদের জন্য এটা আমাদের করতেই হবে। একদম স্যার। এরপর শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। খুনের ঘটনার জন্য শহর অঞ্চলের প্রতিটা মানুষ খুব ভয় পেয়েছে। রাতের অন্ধকারে মেয়েরা বাড়ি থেকে বের হতে চাইছে না। হ্যালো হ্যালো মৃদুলা, মৃদুলা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। তোমার দেরি হলো কেন এত? আর বলো না, আমার খারুস স্যার আজ মিছে মিছে বেশি কাজ দিয়ে দিয়েছিল। সেসব শেষ করতে করতেই তো এতটা দেরি হয়ে গেল। আমি তোমার জন্মদিনের সমস্ত প্ল্যান করেছি, তুমি কখন আসবে? হ্যাঁ, অফিস থেকে জাস্ট বেরোলাম, ঘড়িতে তো দেখছি 8টা বেজে গেছে। দেখছি কোনো ক্যাব বা ট্যাক্সি যদি তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে তো খুব একটা টাইম লাগবে না। তুমি বলো না তুমি কোথায় আছো, আমি যাচ্ছি তোমাকে আনতে। না না, তার কোনো দরকার নেই, আমি চলে আসতে পারবো। আমি কি ছোট বাচ্চা নাকি? আমি জানি তুমি বড় হয়ে গিয়েছো, তুমি অ্যাডাল্ট, তাও বলছি শোনো না, তুমি কোথায় আছো তোমার লোকেশনটা বলো, আমি বাইকটা নিয়ে যাচ্ছি, তোমাকে নিয়ে আসবো। না, দরকার নেই অভিষেক, আমি চলে আসতে পারবো।
তুমি তোমার বউয়ের জন্য ভালো করে সমস্ত ডেকোরেশন করো, ঠিক আছে? আমি আসছি। ঠিক তো? আরে হ্যাঁ রে বাবা, আমি তো বললাম আমি আসছি। এত চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই। আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আচ্ছা বেশ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কি আর করা যাবে, বউ যখন অর্ডার দিয়েছে তখন সেই অর্ডার তো আমাকে পালন করতেই হবে, তাই না? হ্যাঁ, একদম। আমার কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, বুঝেছো? আচ্ছা, শোনো না, এখন রাখছি। আমি দেখি ট্যাক্সি পাই কি না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, রাখছি এখন। তোমার অপেক্ষায় রইলাম। লাভ ইউ। লাভ ইউ টু। ফোনটা রেখেই মৃদুলা আশপাশটা খুব ভালো করে দেখল, কেউ নেই। ক্যাব বুক করতে যাবে এমন সময় একটা মেয়ে এসে বলে উঠল, দিদি একটু শুনুন না, হ্যাঁ বলুন। আমার মা না খুব অসুস্থ হয়ে পড়েছে। আমি বাড়িতে একা আছি, রাস্তাতেও কাউকে দেখতে পাচ্ছি না। একটু সাহায্য করবেন, মাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু আমি কিভাবে? আমি ক্যাব বুক করেছি, এক্ষুনি চলে আসবে। একটু বাড়ি থেকে আমার মাকে বের করে আনার জন্য সাহায্য করে দিন না। আপনি চাইলে ওই গাড়িতে করেই মেন রাস্তায় চলে যেতে পারবেন, এইদিকে গাড়ি খুব কম চলে। ঘড়িতে সময়টা দেখলো, রাত প্রায় 8:30 বাজতে যাচ্ছে। এখনও ক্যাব বা ট্যাক্সি পাওয়া যায়নি, তাই মেয়েটিকে সাহায্য করার জন্য বলল, আচ্ছা চলুন, যাচ্ছি। তারপর মৃদুলা মেয়েটির সাথে চলতে চলতে অনেকটা পথ আসে। মৃদুলা একবার জিজ্ঞেস করলো, আর কতক্ষণ? হ্যাঁ এই তো চলে এসেছি। তাও হাঁটতে হাঁটতে 10 মিনিট পেরিয়ে গেল। একটা সরু গলির ভেতরে ঢুকলো তারা। এবার রীতিমতো মৃদুলা বিরক্ত হয়ে গেল, বিরক্ত গলায় বলে উঠল, আরে কি হলোটা কি? কতক্ষণ ধরে হেঁটেই চলেছি। এই আপনার বাড়িটা কোথায়? দেখুন, আমার কিন্তু এবার মোটেও সুবিধার লাগছে না। আর এটা কোন রাস্তা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কি হলোটা কি? কিছু বলছেন না যে? এই আপনার মতলবটা কি বলুন তো? মৃদুলা একাই কথা বলে যাচ্ছিল, মেয়েটি কোনো উত্তর দিচ্ছিল না। মৃদুলা একটু এগিয়ে এসে মেয়েটির পিঠে হাত দিতে চায়। এমন সময় মেয়েটি মৃদুলার দিকে ফিরল। গলিটা বেশ অন্ধকার, তাও সেই অন্ধকারের মধ্যে মেয়েটির মুখটা বেশ অন্যরকম লাগলো। একটু অস্বস্তি হলো মৃদুলার। তাও কিছু বলতে যাবে এমন সময় সে অনুভব করলো তার কথা বলতে অসুবিধে হচ্ছে। গরম কিছু তার গলা দিয়ে বেয়ে নিচে নামতে শুরু করলো। হাত দিতেই কিছু চ্যাটচ্যাটে জিনিস অনুভব করলো। কাঁপা কাঁপা হাতেই ফোনের টর্চটা সে জ্বালালো, আর তাতেই সে দেখতে পেল রক্ত। হাত পা তার কাঁপতে লাগলো। আধো আধো গলায় বলল, কি করলেন এটা? কি করলেন এটা? আমাকে আমাকে মারলেন কেন? আমি তো আপনাকে সাহায্য করার জন্য এসেছিলাম। দেরি হচ্ছিল বলেই তো প্রশ্ন করছিলাম। তাই বলে আপনি এভাবে আমার গলায় ছুরি চালিয়ে দেবেন? আমার তো কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। আমাকে বাঁচান আপনি। এই এক দোষ সবার, ভক্ষকের কাছে কোনোদিন সাহায্য চাইতে হয়। এবার গলার স্বর শুনে মৃদুলা আবার কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? ঠিক, আমি কে বলো তো? আমি হলাম সেই যে মেয়েদের খুন করছে, সিরিয়াল কিলার। কিন্তু কেন? কারণটা তো বলা যাবে না।
কথাগুলো বলেই আবার হাসতে লাগলো। অন্যদিকে মৃদুলা ভাবল একবার অভিষেককে ফোন করবে। কাপা হাতে ফোন করতে গেলে ছেলেটি ফোনটা কেড়ে নেয়, তারপর রাস্তার উপর ফোনটা ছুঁড়ে মারে। ততক্ষণে মৃদুলা মাটিতে বসে পড়েছে। গলিটা খুব অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তবে মৃদুলা দেখতে পেল গলিটার দুই পাশে বড় বড় বিল্ডিংগুলো রাতের প্রহরীর মতো দাঁড়িয়ে দেখছে তার মৃত্যু। মৃদুলা খুব করে চাইল এখন কেউ আসুক, কিন্তু না, কেউ এলো না। চোখের সামনে অভিষেকের মুখটা ভেসে উঠল, আর কানে দূর থেকে ভেসে এলো অভিষেক বলছে, আমি আসছি মৃদুলা, আমি আসছি। তুমি তুমি যখন আসবে অনেক অনেক দেরি হয়ে যাবে তখন। আমাকে আমাকে আর পাবে না। আস্তে আস্তে কথাগুলো বলতে বলতে মৃদুলা চোখ বুঝল। রাত তখন অনেকটাই হয়ে গেছে। এদিকে মৃদুলা বাড়ি ফিরছে না দেখে অভিষেক বারে বারে মৃদুলাকে ফোন করছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা সৃষ্টি হলো অভিষেকের। ফোনটা বের করে থানায় ফোন করল। ফোন রিসিভ হতেই অভিষেক বলে উঠল, স্যার, আমার স্ত্রীর সাথে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। কোথায় গিয়েছিলেন উনি? অফিস থেকে ফেরার সময় ফোন করে বলল যে বাড়ি আসছে, কিন্তু এখনও তো এলো না। আমার খুব টেনশন হচ্ছে স্যার। আচ্ছা, আপনি ওনার ফোন নাম্বারটা দিন। হ্যাঁ স্যার, দিচ্ছি স্যার। অভিষেক ফোন নাম্বার দিলে অভিমন্যু বললেন, ঠিক আছে, আমরা দেখছি, কোনো খবর পেলেই আপনাকে জানাচ্ছি। একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, একদম। ফোনটা রেখেই অভিমন্যু টেলিকম অফিসে ফোন করে অভিষেকবাবুর স্ত্রীর ফোনের লাস্ট লোকেশন পেতেই তড়িগড়ি করে সেখানে পৌঁছায়। সেখানে গিয়েও এক অবস্থা দেখে সবার মাথায় হাত। ফরেন্সিক ডিপার্টমেন্টকে আগেই ফোন করে দেওয়া হয়েছিল, তাই তারাও এসে পড়েছে। কিন্তু এত ব্যবস্থা করেও খুনি খুন করে চলে গেল। সত্যি এটা তো আর মেনে নেওয়া যায় না। ফরেন্সিক ডাক্তার সতীশবাবু মেয়েটির বডি চেক করে চিৎকার করে ওঠে, স্যার, মেয়েটি বেঁচে আছে। আর তাতেই যেন সবার পায়ের তলার মাটি এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। অভিমন্যুর সামনে এগিয়ে এসে বললেন, ওকে বাঁচাতেই হবে, যেমন করেই হোক, আপনি ব্যবস্থা করুন ডাক্তার। নিশ্চয়ই স্যার, আমরা ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। হ্যাঁ, আপনারা যান, আমরা একটু পরেই আসছি। ওকে স্যার। যেখানে মেয়েটিকে পাওয়া যায় সেই জায়গার আশেপাশে সবটা ভালো করে দেখে নিয়ে মার্ডার স্পট সিল করে চলে যায় পুলিশ। তবে দুজন কনস্টেবলকে ওখানেই রেখে আসে। অভিমন্যু আর পীযূষবাবু তারপর হাসপাতালে পৌঁছায়। সেখানে গিয়ে জানতে পারেন মেয়েটির অপারেশন চলছে। গলার ক্ষতটা খুব একটা গভীর নয়, শ্বাসনালী খুব একটা ক্ষতি হয়নি। ওনাকে বাঁচাতেই হবে ডাক্তার। আমরা চেষ্টা করছি, আপনি বরং ওনার বাড়িতে খবর দিয়ে দিন। হ্যাঁ, একদম। এরপর অভিমন্যু অভিষেকবাবুকে ফোন করে হাসপাতালে আসতে বলেন। অভিষেক হাসপাতালে এলে সমস্ত ঘটনা অভিমন্যু অভিষেকবাবুকে বলেন। তিনি এইসব শুনে খুব অবাক হন। তবে মৃদুলা যে বেঁচে আছে এটাই অনেক। ডাক্তার ওটি থেকে বেরিয়ে জানান, অপারেশন সাকসেসফুল, তবে জ্ঞান না এলে আমরা কিছুই বলতে পারবো না, আর তার জন্য 72 ঘন্টা সময় লাগবে। কিন্তু ও ভালো হয়ে যাবে তো? সেটা তো এখন বলা যাবে না। আমরা আমাদের দিক দিয়ে সব রকম চেষ্টা করব। এবার বাকিটা ঈশ্বরের হাতে। আপনি ওনার কাছে প্রার্থনা করুন। ডাক্তার সতীশবাবু চলে গেলে অভিমন্যু অভিষেকের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আপনার স্ত্রীর চুল কি লম্বা? এমন প্রশ্ন শুনে অভিষেক ভারী অবাক। কোনো উত্তর না দিয়ে অভিমন্যুর দিকে তাকিয়ে থাকলে অভিমন্যু বলে উঠল, তদন্তের খাতিরেই আপনাকে প্রশ্নটা করেছি, কিছু মনে না করলে উত্তর দিন। হ্যাঁ, লম্বা চুল, কিন্তু মৃদুলার চুল ওইভাবে কেটে নিয়েছে কেন সেটাই তো বুঝতে পারছি না। মৃদুলার চুল খুব প্রিয়। জ্ঞান আসার পর ওকে আমি যে কিভাবে সামলাবো আমি তো সেটাই ভাবছি, কিন্তু ও যে বেঁচে আছে এটাই তো অনেক। হ্যাঁ, তবে মৃদুলা বেঁচে আছে সে কথা আমরা এখনো বলবো না। মৃদুলা মৃত সেই কথাই আপনাকে সবাইকে বলতে হবে। কেন? খুনিকে ধরার জন্য আমাদের এটা করতেই হবে। মৃদুলার বেঁচে থাকাটা আমাদের এখন গোপন করতে হবে। আচ্ছা বেশ। দূর দূর,
আর ভালো লাগছে না। কত করে বললাম বৌদিকে তাড়াতাড়ি ফিরে আসতে, আমাকেও তো বাড়ি ফিরতে হবে। কত রাত হয়ে গেল, তার উপর রাতের বেলায় যা সব হচ্ছে শুনে তো সত্যিই কাটা ছমছম করে ওঠে। বৌদিমণিদের ঘরের টিভিতে খবরটাও শুনেছি, একটা সিরিয়াল কিলার শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার উপর নাকি খুন করে মেয়েদের মাথার চুল কেটে নিয়ে যাচ্ছে। ওসব ভাবলেই তো আমার গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি ঘরে পৌঁছতে হবে। ওদিকে ছেলেটা কি করছে কে জানে। রাতের অন্ধকারে গজগজ করতে করতে কুসুম বাড়ির পথে এগোচ্ছিল। সারাদিনের কাজ করতে করতে কুসুমের অনেকটা রাত হয়ে গিয়েছিল। হাতে ছোট কিপ্যাডওয়ালা ফোনটাতে সময় দেখল রাত 10টা। রাস্তায় আলো জ্বলছে, তবে খুবই অল্প পরিমাণে। কুসুম শুনেছে রাস্তায় নাকি পুলিশের পাহারা বেড়েছে, কিন্তু সেটা মেইন রাস্তাতে। গলিতে গলিতে পুলিশের কোনো ব্যবস্থা নেই। এইসবই ভাবছিল, এমন সময় কুসুমের মনে হলো কেউ যেন তার পেছন পেছন আসছে। কথাটা মনে হতেই কুসুমের বুকটা কেঁপে উঠল। কুসুম একবার ভাবল পেছন ঘুরে দেখবে কে আছে, কিন্তু তার পরক্ষণে এটা বড় ভয় তার বুকে বুকে জেঁকে বসল। পেছন ঘুরে দেখার সাহস তার হলো না, তাই বড় বড় পা ফেলে ঘরের রাস্তা দিয়ে যেতে শুরু করল। আর তখনই শুনতে পেল কারোর দ্রুত জুতোর শব্দ। ভয়টা আরও জেঁকে বসল তার। অনেকটা সাহস নিয়ে এবার হঠাৎ পেছনে ঘুরল, আর তখনই একজনকে দেখতে পেল কুসুম। দেখল একজন পুলিশ অফিসার তার পেছনে দাঁড়িয়ে আছে। কুসুম তাকে দেখে বললেন, কে আপনি? ইউনিফর্ম দেখে বুঝতে পারছেন না আমি একজন পুলিশ অফিসার? এত রাতে আপনি কি করছেন? আমি তো লোকের বাড়িতে কাজ করি, আর ওই কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেল। আচ্ছা চলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। না না, আমি চলে যেতে পারবো। আমি জানি, কিন্তু এখন যদি আপনার কিছু হয়ে যায় তখন কি হবে? খবর শোনেননি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি তো। আচ্ছা চলুন তবে। কথা বলতে বলতেই কুসুম হেঁটে যেতে লাগলো। এমন সময় হঠাৎ করেই একজন পুলিশ অফিসার সেখানে এলে কুসুম অবাক হয়ে থমকে দাঁড়ায়। সেই অফিসার বলেন, কি ব্যাপার, এত রাতে রাস্তায় কি করছেন আপনি? না বাবু, আমি তো লোকের বাড়িতে কাজ করি, তাই ওখান থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। কিন্তু আরেকজন পুলিশ বাবু আমাকে এগিয়ে দিচ্ছিল, ওই তো উনি। কুসুম পেছন ফিরে দেখলো সেখানে কেউ নেই। খুবই অবাক হলো। তখন সেই অফিসার বললেন, কি হলো, কিছু বলছেন না যে? কে ছিল, কোথায় তিনি? কুসুম আর কিছুই বলতে পারল না, চুপ করে রইল। তখন ওই অফিসার বললেন, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এরপর কুসুম সেই অফিসারের সাথে বাড়ির পথে এগিয়ে গেল। দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল। কেউ তাকে দেখল না। টিভি নিউজ চ্যানেলে মৃদুলার মৃত্যুর খবর বলা হচ্ছে। ঘরে সেই খবর দেখে খুবই হাসতে লাগলো একজন। তারপর বলতে শুরু করলো, কাল টার্গেট মিস হয়েছে তো কি হয়েছে, আবার টার্গেট লাগাবো, এবার আর মিস হবে না। অন্ধকার ঘরের মধ্যে কেউ একজন নতুন পরিকল্পনা তৈরিতে ব্যস্ত, আর অন্যদিকে ইন্সপেক্টর অভিমন্যুও তার ছক তৈরি করে ফেলেছেন। সে কথা মনে করেই অভিমন্যুর মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। হ্যাঁ বল, কি হয়েছে? তুই কোথায় আছিস? আমি যেখানেই থাকি না কেন, তোদের কি? দেখ, বাবা মা তোর জন্য চিন্তা করছে, তুই বাড়িতে ফিরে আয়। বললাম তো আমি বাড়ি যাব না, আর আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। দেখ, বেশি বাড়াবাড়ি করবি না। বাবা মায়ের বয়স হয়েছে, আর তোকে নিয়ে এত চিন্তা করতে পারবে না, এটা তো হয় না। বলছি তো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু চিন্তা তো করছে, তাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়। তুই কি খবর দেখিস না, রাস্তায় সিরিয়াল কিলার ঘোরাফেরা করছে? তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, সিরিয়াল কিলার ঘোরাফেরা করছে। ভালোই তো হবে, আমি মরে গেলে তোদের তো আর কোনো চিন্তা থাকবে না, আর সোহমের সাথে আমাকে বিয়েও দিতে হবে না। দেখ, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। কেন? তোর বেলায় তো 7 খুন মাফ। তুই যখন মল্লিকাকে বললি ভালোবাসিস, বাবা মা তো কই কেউ আপত্তি করলো না। আর কেন, মল্লিকার বাড়ির লোকজন কি খুব বড় লোক? তা তো নয়। ওর বাবার তো পাড়ার মোড়ে চায়ের দোকান আছে। আর আমি যখন বললাম আমি সোহমকে বিয়ে করতে চাই, তখনই তোদের যত আপত্তি। এই কেন রে? আমার ভালোবাসার কি কোনো দাম নেই? তোর ভালোবাসা মূল্যবান, আর আমার ভালোবাসা ফেলনা। আর ওর মা তো লোকের বাড়িতে কাজ করে,
তার বেলাতে বাবা মা কিছু আপত্তি করলো না। আর আমি যখনই বললাম যে আমি সোহমকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তখনই তোদের যত খুঁতগুলো তোরা দেখতে পেলি, তাই তো? জানি জানি, তোদের না আমার খুব ভালো করে চেনা আছে রে। আর আমার সাথে যোগাযোগ করতে হবে না, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। দেখ, আমি কিন্তু সত্যি কথা বলছি, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়। না, যাব না। কি করবি তুই? দেখ, ফালতু কথা বলার মতো সময় কিন্তু আমার কাছে নেই। যা বলছি তাড়াতাড়ি কর, বাড়ি ফিরে আয়। সময় যখন নেই তখন ফোন করেছিসই বা কেন? ফোনটা রেখে দে। আর দেখ, আমার কথা না তোকে আর ভাবতে হবে না। দেখ, মল্লিকার সাথে তোর প্রেমটা তো আমার জন্যই হয়েছে। আমি সাহায্য করেছিলাম বলেই তো তুই প্রেমটা করেছিলি মল্লিকার সাথে, তাই না? না হলে তো তোদের প্রেম হতো না। আচ্ছা মা, তুই এবার ঘরে ফিরে আয়, আমি বাবা মার সাথে কথা বলবো। ঠিক তো? ঠিক বলছিস তুই? হ্যাঁ, ঠিক বলছি। তুই তাড়াতাড়ি আগে বাড়িতে ফিরে আয়। আচ্ছা, আমি আসছি। এই বলে দিশা নিজের ঘরের পথে পা বাড়িয়েছে। এমন সময় একজনকে দেখে খুব ভয় পেয়ে যায়। দাদার কথাটা তার কানে বাজতে থাকে। ভয়ে পেছন ফিরে দৌড়তে লাগলো। বেশ কিছুটা যেতেই দিশা ধাক্কা লাগলো একটা ছেলের সাথে। ভয় ভয় দিশা বলে উঠল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। একজন একজন আমাকে ফলো করছে। হয়তো ওটাই সেই সিরিয়াল কিলার। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। ওই যে কে ফলো করছে আপনাকে? ওইদিকে যে আছে ওই ছেলেটা। আমার খুব ভয় করছে। প্লিজ আমার সাথে একটু থাকুন। আমি বরং আমার দাদাকে ফোন করছি। সে এলেই আমি ওর সাথে চলে যাব। তার কি দরকার? চলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। আমি আমার দাদাকে ফোন করে দিচ্ছি। আচ্ছা বেশ, তাহলে সামনেই আমার বাড়ি, আপনি আমার বাড়িতে অপেক্ষা করতে পারেন। তারপর আপনার দাদা এলে ওনার সাথে চলে যাবেন। জানেনই তো এখন কী সব হচ্ছে। কেউ এসে আমার গলায় ছুরি রেখে আপনাকে নিয়ে গেলে আমি কিছুই করতে পারবো না। রাস্তায় থাকাটা একেবারেই নিরাপদ নয়, তাই বলছি। অনেক ভেবে দিশা বলল, আচ্ছা চলুন তবে। এই বলে দিশা সেই ছেলেটির সাথে বাড়িতে গেল। ঘরের দরজা খুলে সোফায় বসতে বলল সে। দিশা সোফায় বসে ঘরটার চারিদিক খুব ভালো করে দেখল। ছেলেটি জিজ্ঞেস করল, কিছু খাবেন? এ বাবা, দেখেছেন? না, সেটা ঠিক আছে। আসলে আপনার দাদার আসতেও তো সময় লাগবে। আপনি ফোন করেছেন? ভুলেই গেছি। দাঁড়ান, করছি। যা, ইস, উফ, এখনই চার্জটা শেষ হতে হলো। ফোনটা তো বন্ধ হয়ে গেল। আমার এখানে চার্জ দেবেন? হ্যাঁ, দিতে পারলে তো খুব ভালো হতো। আচ্ছা দাঁড়ান, আমি চার্জারটা এনে দিচ্ছি। এই বলে ছেলেটি ফোনের চার্জার আনতে ঘরের ভেতরে চলে যায়। দিশা তখন ঘরটা খুব ভালো করে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি আসে। আমার নাম সুজয় সেন। আপনি একটু বসুন, আমি দুটো কফি করে আনি। আর শুধু শুধু বসে থাকাটা কেমন একটা দেখায়। তার থেকে কফি খেতে খেতে কথা হবে। আমায় একটু সময় দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি ততক্ষণ দেখি ফোনে চার্জ হলো কিনা। হ্যাঁ, তাই করুন। এরপর সুজয় রান্নাঘরে চলে গেল। ওদিকে দিশা নিজের ফোনটা চেক করল, কিন্তু ফোনটা অন হচ্ছে না। বেশ অনেকক্ষণ হলো, এতক্ষণে একটু হলেও চার্জ হওয়ার কথা। দিশা চার্জারটা ভালো করে দেখতে লাগলো, বোঝার চেষ্টা করলো তাহলে কি ফোনেই কোনো প্রবলেম হলো নাকি চার্জারটাতেই প্রবলেম। দিশা একবার ভাবলো সুজয়কে ডাকবে, কিন্তু পরক্ষণেই ভাবলো না, থাক। তারপর সোফা থেকে উঠে রান্নাঘরের দিকে গেল। দেখলো সুজয় কফি তৈরি করছে। গিয়ে জিজ্ঞেস করলো, ওই চার্জারে না চার্জ হচ্ছে না, অন্য কোনো চার্জার আছে? ও সরি, আমি হয়তো খারাপ চার্জারটা দিয়েছি। দাঁড়ান, আমি গিয়ে চার্জারটা দিচ্ছি। দিশা এসে আবার বসার ঘরে বসল। এমন সময় তার চুলের ক্লিপটা খুলে নিচে পড়ে যায়। ওটা কোরাতে গিয়ে সোফার নিচে অনেকগুলো কালো পলিথিন দেখতে পেল। একটু কৌতূহলবশত দিশা একটা পলিথিন খুলে দেখতেই খুবই অবাক হয়। তারপরে পরের আরেকটা পলিথিন খুলে দেখল। এই করে সব পলিথিন খুলে খুলে দেখতে লাগলো। দিশার সারা শরীর দিয়ে ঘাম গড়াতে শুরু করলো।
কি করবে সেটাই ভাবতে লাগলো। পলিথিনগুলোর ভেতর মেয়েদের কাটা লম্বা চুল আছে। এমন সময় পেছন থেকে সুজয় ডেকে উঠল। ভয়ে দিশার হাত থেকে পলিথিন পড়ে গেল। সুজয় চুপ করে দাঁড়িয়ে থাকে। দিশা কোনো কথা বলছে না, ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। দিশার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সুজয় কিছু বলতে যাবে এমন সময় দিশা দরজার দিকে ছুটল, কিন্তু গেটের কাছে এসে বুঝতে পারল দরজা লক করা আছে। দিশা এবারে খুব ভয় পেল, কি করবে বুঝতে পারছিল না। ওদিকে সুজয় বলে উঠল, এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই। মৃত্যু তোমার খুব কাছে দাঁড়িয়ে আছে। কিন্তু কিন্তু আমি তো কিছু করিনি। কিন্তু তুমি অনেক কিছু জেনে গেছো, তাই তোমাকে মরতেই হবে। না না, এমনটা করবেন না। আমি বাঁচতে চাই। আমি কথা দিচ্ছি, আমি এসব কথা কাউকে কিচ্ছু বলবো না। সেটা তো বিশ্বাসযোগ্য নয়। সুজয় এবার আস্তে আস্তে এগোতে লাগলো। দিশা ভয়ে জড়ো হয়ে আছে। একটা সময় পর সুজয় দিশার খুব কাছে চলে আসে। দিশা অনেক অনুরোধ করে, কিন্তু সুজয় কোনো কথা শোনে না। পকেট থেকে সেই ধারালো ছুরিটা বের করে দিশার এপাশ ওপাশ দেখাতে লাগলো। দিশা ভয়ে চিৎকার করতে যাবে এমন সময় বাইরের লোকের কথা শোনা গেল। সুজয় একটু অবাক হলো, দিশাকে চুপ করে থাকার কথা বলল। দিশা ভয়ে চুপ করে রইল। সুজয় উঠে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। দেওয়ালে কান লাগিয়ে শোনার চেষ্টা করছে, কিন্তু সেই রকম কোনো কথা সুজয় শুনতে পেল না। আবার পেছন ঘুরে দিশার কাছে আসতে গেলে সুজয় দিশাকে দেখতে পায়নি। সেই ফাঁকে দিশা উঠে গিয়ে পাশের একটা রুমে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সুজয় দৌড়ে এসে দরজাটা খুলতে বলে, কিন্তু দিশা সে ঘরের মধ্যে চুপটি করে বসে রইল। সুজয় দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। একটা সময় দরজা খুলে যায়। দিশার দিকে আস্তে আস্তে পা ফেলে সুজয় এগিয়ে যেতে লাগলো। ভয়ে দিশা কি করবে বুঝতে পারল না, চোখ বুজে দাঁড়িয়ে রইল। সুজয় সামনে এগিয়ে সেই ধারালো ছুরিটা দিয়ে দিশাকে আঘাত করতে যাবে এমন সময় দরজা ভেঙে প্রবেশ করে কয়েকজন পুলিশ। তাদের মধ্যেই অভিমন্যু ভেতরে এসে বলে উঠলেন, মিস দিশা, আপনি ঠিক আছেন তো? ইয়েস স্যার। পাশে দাঁড়িয়ে থাকা সুজয় অবাক। দিশার দিকে তাকিয়ে দেখল একটু আগে যে মেয়ের চোখে মুখে মৃত্যু ভয় ছিল, এখন সেই মেয়ের সাহসের সাথে চোখের সাথে চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কোনো প্রমাণ পেলেন? শুধু প্রমাণ নয় স্যার, রীতিমতো ঘাবড়ানোর প্রমাণ পাওয়া গেছে। মানে বুঝলাম না। আমরা যতগুলো খুন হয়েছে বলে জানি, তার বাইরেও কিন্তু অনেক মানুষ খুন হয়েছে স্যার। কি বলছেন? হ্যাঁ স্যার, এই রুমের মধ্যে আরও অনেকগুলো কালো পলিথিন ব্যাগ রয়েছে, আর এগুলোর মধ্যে মহিলাদের কাটা মাথার চুল পাওয়া গেছে স্যার। কিন্তু বডি তো পাওয়া যায়নি। হয়তো গুম করে ফেলেছে। এবার সেগুলো জানবো কিভাবে? জানবো, সব জানবো। তো মিস্টার সুজয় সেন, দিন মার্ডার ওয়েপনটা দিন। দেখা গেল সুবোধ বালকের মতো ছোট সেই ধারালো ছুরিটা অভিমন্যুর হাতে দিয়ে দিল। সম্পূর্ণ বাড়িটা তল্লাশি চালানো হলো। তারপর সত্যি সত্যি অনেকগুলো কালো পলিথিন ব্যাগ পাওয়া গেল। বাড়িতে আর কিছু ছিল না। সমস্ত কিছু ভালো করে চেক করে বাড়িটা সিল করে দেয়। সুজয়কে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শুরু হয়, কিন্তু সুজয় কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না। একটা সময় তো পীযূষবাবু খুব রেগে গিয়ে বলে উঠলেন, একে তো মনে হচ্ছে উল্টো করে ঝুলিয়ে মারতে হবে, না হলে কিছুই বলবে না। দাঁড়ান পীযূষবাবু। এরপর অভিমন্যু খুব শান্ত স্বরে জিজ্ঞেস করে, এতগুলো মেয়েকে মারলে কেন? সুজয় চুপ। তখন পীযূষবাবু রেগে গিয়ে বলতে শুরু করলেন, তুই কি করেছিস? তুই কি সেটা জানিস? তুই এতগুলো মেয়েকে খুন করেছিস কেন? এই শত্রুতা ছিল ওদের সাথে? বল বলছি, বল। কেউ কেউ তো তোর বোনের বয়সী ছিল, তাহলে কেন তুই ওদের মারলি? তোর বোন না কিছুদিন আগে মারা গেছে, তাহলে তুই ওদের কেন মারলি? নিজের বোনের বয়সের মেয়েদেরকে তুই কেন মারলি সেটা আমরা জানতে চাই। সুজয় তখনও চুপ, কিন্তু বোনের নাম শুনে কেমন যেন করে তাকাচ্ছে সে। অভিমন্যু এবারে শান্তস্বরে বললেন, সুজয়, আমরা জানতে পেরেছি তোমার বোনের কথা। সে কথা শুনে আমাদের সত্যি খুব দুঃখ হয়েছে, কিন্তু এতে তো কিছু করার ছিল না। তোমার বোনের ক্যান্সার হয়েছিল, ও নিজেই আত্মহত্যা করেছিল, কিন্তু তুমি কেন খুনগুলো করেছো?
তোমার ঘরের খাটের নিচে সোফার নিচ থেকে অনেকগুলো কালো পলিথিন পুলিশ পেয়েছে, আর সব পলিথিনের ভেতরে মেয়েদের কাটা চুল ছিল। সেই চুলের ডিএনএ টেস্ট হয়েছে, মৃত মেয়েদের সঙ্গে সেই ডিএনএ টেস্ট মিলে গেছে। এখন তুমি যদি আমাদের সত্যিটা না বলো তাহলে আমরা তোমাকে বাঁচাতে পারবো না। তুমি কি সত্যি ওই মেয়েগুলোকে খুন করেছো নাকি তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? সত্যিটা বলো। কিছু মাস আগে মুন্নি ক্যান্সারে আক্রান্ত হয়। আমি আমার বোনকে ছোট থেকে মানুষ করেছি। মুন্নি আমার শুধু বোন নয়, ও আমার মেয়ে। বাবা মা ছোটবেলায় মারা গেছে, তারপর আমি ওকে বড় করেছি। একদিন জানতে পারলাম মুন্নির ক্যান্সার হয়েছে। প্রথম চিকিৎসা চলল ভালোই, কিন্তু যতদিন যেতে লাগলো ততই কেমোথেরাপি আর সহ্য করতে পারছিল না। ওর মাথার সব চুল উঠে যাচ্ছিল। মুন্নি সেসব দেখে খুব ভেঙে পড়ে। আমি ওকে বলেছিলাম আবার চুল হয়ে যাবে, কিন্তু ও মানল না। জানেন মুন্নির কত লম্বা চুল ছিল, একেবারেই কোমর পর্যন্ত। সারাক্ষণ মুন্নি নিজের ঘরে বসে থাকতো, তার উপর আছে চিকিৎসার যন্ত্রণা। সব মিলিয়ে মুন্নি একেবারেই নিস্তেজ হয়ে পড়েছিল। একদিন আমি বাড়িতে এসে দেখি মুন্নির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু ও তো এমনটা করে না। আমি অনেকবার ডাকলাম, কিন্তু কোনো উত্তর দিল না। দরজা ভেঙে যখন ঢুকলাম তখন দেখলাম মুন্নির ঝুলন্ত দেহটা। প্রাণ নেই, নিথর দেহ, হাতে একটা চিরকুট, তাতে লেখা ছিল, দাদা দাদা আমি আর পারছি না দাদা। তারপর দিনের পর দিন এই বিভৎস চেহারাটা দেখতে আমার ভালো লাগছে না। তাই 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 একটু একটু করে শেষ হওয়ার থেকে একেবারে সব কষ্ট শেষ করে দিল। তুমি ভালো থেকো, ভালো থেকো। আর সেদিনের পর থেকে আমি শুধু একটা কথাই মনে রেখেছি, সেটা হলো লম্বা চুল যাদের আছে তাদের বেঁচে থাকার অধিকার নেই। তারাও মুন্নির মতো মরবে, আমি মারব তাদের সবাইকে। কিন্তু তাদের তো কোনো অপরাধ ছিল না। ওদের অপরাধ ওদের লম্বা চুল ছিল। যাদের লম্বা চুল আছে তাদের আমি সবাইকে মেরে ফেলবো। চুল রাখা যাবে না। সুজয়ের কথা শুনে বোঝা যাচ্ছিল ওর মানসিক অবস্থা ভালো নয়। না হলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এই সব কল্পনা করতে পারে নাকি? সুজয়কে ডাক্তার দেখানো হয়। আদালতে সুজয় তার খুনের কথা স্বীকার করে। এমনকি বাকি যাদের খুন করেছে কিন্তু ডেড বডি পাওয়া যায়নি তাদেরও খবর পাওয়া যায়। কাউকে সে জঙ্গলে, কাউকে নদীতে ফেলে দিয়েছে। এসবের পর সুজয়কে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুজয়ের চিকিৎসা চলে। মানুষের আজব আজব রোগ হয়, সেজন্য মানুষ কি করে সেটা সে নিজেই বুঝতে পারে না। সুজয়ের এমনটা হয়েছে কারণ সুজয় তার বোনকে খুব ভালোবাসত। বোনের চুল উঠে যাওয়া দেখে সে প্রতিটা মেয়েরই চুল কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার জন্য সে প্রতিটি মেয়েকে খুন করেছে। সুজয়কে ধরার জন্য অভিমন্যু দারুণ একটা প্ল্যান করেছিলেন। যখন তিনি বুঝতে পারলেন চুলের জন্যই কি খুনগুলো হচ্ছে, তখন তিনি রাতের রাস্তায় পুলিশি মেয়েদের নামায়। যাদের লম্বা চুল আছে তাদের মধ্যে দিশা আর কুসুমও ছিল। অভিমন্যু চেয়েছিল খুনি এতদিন যেমন লম্বা চুলের অধিকারী মেয়েদের খুঁজত, এবার থেকে লম্বা চুলের অধিকারী মেয়েরা খুনিকে খুঁজবে। ভিকটিম নিজে যাবে খুনির কাছে। আর এই প্ল্যান সত্যিই কাজ করেছিল। প্রতিদিন রাতে সুজয়ের উপর নজর রাখা হতো সুজয়ের গতিবিধির ওপর। সুজয়ের খবর পুলিশ পায় অনেক দেরিতে। রাতের রাস্তায় পুলিশি মেয়েরা যখন ঘুরত তখন দূর থেকে অন্য অফিসাররা তাদের উপর নজর রাখত। এটা একদিনে সম্ভব হয়নি, অনেকগুলো দিন পুলিশকে অপেক্ষা করতে হয়েছে। শেষে খুনি ধরা পড়েছে। সুজয়ের কথা মতো কিছু ডেড বডি খুঁজে পাওয়া গেল, অনেক ডেড বডি পাওয়া যায়নি। তাদের তদন্ত চলছে। উপরমহল থেকে অভিমন্যু আর তার টিমকে খুব বাহবা দেয় পুলিশ কমিশনার। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে
এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।